আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম নতুন আরো একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসটির নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস, মানে বাক্য সম্পূর্ণকরণ। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম বাক্যে বলা হয়েছে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল। তার মানে আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে। তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে সম্পূর্ণ করব? যদি কোনো বাক্যে দেখতে পাই নো সুনার হ্যাড, ঠিক এটা হচ্ছে আমাদের বাক্যের রুল। তার মানে নো সুনার হ্যাড এটা অর্থ দাঁড়ায় যেতে না যেতে, খেতে না খেতে, আসতে না আসতে, বলতে না বলতে, পড়তে না পড়তে, করতে না করতে। ঠিক সেই ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ করছে। আর মনে রাখতে হবে নো সুনার হ্যাড প্লাস এখানে V3 রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে আমরা ওই সাইডে আমরা কি নিয়ে আসবো? দেন নিয়ে আসবো শুরুতেই। যেহেতু এখানে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল বলা হয়েছে, আমরা এখানে কি করব? দেন লিখবো। কেন? কার জন্য? নো সুনার হ্যাডের জন্য। বুঝতে পেরেছি? তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল দেন, এরপর মনে রাখতে হবে দেনের পরে একটা বাক্য আনবো, সেখানে থাকবে সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে ক্লাসটা শুরু হয়ে গেল, তাই না? অথবা শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, আমরা দুটাই বলতে পারি। তাহলে ক্লাসটা শুরু হয়ে গেল বলবো, সেক্ষেত্রে কি লিখবো? দ্য দেন দ্য ক্লাস। এখন কি হবে বলেছি? সাবজেক্ট প্লাস কি হবে? V2 হবে। সেক্ষেত্রে আমরা লিখবো স্টার্টেড। স্টার্টেড তার মানে আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই ক্লাসটা শুরু হয়ে গেল। বুঝতে পেরেছি? তাহলে যখন কোনো বাক্যে দেখতে পাবো নো সুনার হ্যাড, ঠিক সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আনবো কি? দেন প্লাস সাবজেক্ট প্লাস V2। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় বাক্যে বলা হয়েছে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো। আমাদের রুলটা কোথায়? এই তো আনলেস। আনলেস অর্থ হচ্ছে যদি না। কোনো বাক্যে যদি আমরা আনলেস পেয়ে যাই, সেক্ষেত্রে তার পরবর্তী অংশ আমরা নিয়ে আসবো একটা সংগতিপূর্ণ অংশ, যেখানে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, তাহলে কি মনোযোগ সহকারে না পড়লে কি করব? ফেল করব, খারাপ করবো, প্লাস পাবো না, তাই না? এই সবগুলো বাক্যই হচ্ছে সঠিক। তাহলে আমরা কি করব? আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, তুমি কি করবে? খারাপ করবে বা ফেল করবে। ইউ উইল ফেল। তার মানে মনোযোগ সহকারে না পড়ার সাথে কার সম্পর্ক? ফেল করার সম্পর্ক। প্লাস না পড়ার সম্পর্ক খারাপ করার সম্পর্ক। তারপর আমাদের 3 নম্বর বাক্যে বলা হয়েছে স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান। ঠিক আমরা একটু আগে পড়েছিলাম প্রথমটাতে নো সুনার হ্যাড, এটারই একটা অংশ হচ্ছে স্কার্সলি হ্যাড। তার মানে যদি কোনো বাক্যে দেখতে পাই নো সুনার হ্যাড রয়েছে, ঠিক আমরা পরবর্তী অংশ কি নিয়ে আসবো? দেন। কিন্তু যদি কোনো বাক্যে পেয়ে যায় স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, এইটা V3, তার মানে স্কার্সলি হ্যাড থাকলে আমরা এখানে দেন আনবো না, আমরা কি নিয়ে আসবো? এখানে আমরা নিয়ে আসবো ওয়ান। কি নিয়ে আসবো? ওয়ান নিয়ে আসবো। তাহলে স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে কি, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আসবো, তারপর V2 নিয়ে আসবো। স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান দ্য ম্যানেজার, তারপর কি হবে? কাম হবে না, কেম হবে? কেম হবে, V2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা কি? V2। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে নো সুনার হ্যাড থাকলে আমরা নিয়ে আসবো দেন, তারপর বাকি অংশ। আর স্কার্সলি হ্যাড থাকলে আমরা নিয়ে আসবো কি? ওয়েন। ক্লিয়ার? তারপর আমাদের 4 নম্বর বাক্যে বলা হয়েছে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জেনে থাকতাম। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। আমরা কিন্তু কন্ডিশন সম্পর্কে জানি যে আমাদের কন্ডিশন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে হচ্ছে তৃতীয় শর্ত, যেটা কি অসম্ভব প্রায়। তার মানে এটা কোনোদিন সম্ভব হবে না। সেক্ষেত্রে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি কোনো বাক্যে ইফ থাকে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে আমাদের কি? থার্ড কন্ডিশন। সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অংশে নিয়ে আসবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস বাকি অংশ। তাহলে কি পাচ্ছি? ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জেনে থাকতাম, তো নিশ্চয়ই তাকে আমি কি? কল দিয়ে থাকতাম, তাকে বলে থাকতাম, তাকে টাকা দিয়ে থাকতাম, তাকে সাহায্য করে থাকতাম। আমরা যে কোনো বাক্যই বলতে পারি, সংগতিপূর্ণ বাক্য। তাহলে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, আই সাবজেক্ট লিখলাম, তারপর কি? উড হ্যাভ,
উড হ্যাভ প্লাস V3, তাহলে কি হবে আই উড হ্যাভ কল অথবা ফোন, তাহলে আমরা কি লিখবো ফোন, PHONED, এখন কি হবে ফোন হবে, V3 হবে এটা, হ্যাঁ আই উড হ্যাভ ফোনড হিম। তাহলে আমরা কি পাচ্ছি, যদি আমাদের কোন বাক্যে দেখতে পাই থার্ড কন্ডিশন রয়েছে, ঠিক সেক্ষেত্রে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তখন আমরা পরবর্তী অংশে নিয়ে আসবো সাবজেক্ট প্লাস উড হ্যাভ একসাথে নিয়ে আসবো প্লাস V3। বুঝতে পেরেছি? তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জেনে থাকতাম, আই উড হ্যাভ ফোনড হিম, তাকে আমি ফোন দিয়ে থাকতাম, অথবা আই উড হ্যাভ কলড হিম, তাকে আমি কল দিয়ে থাকতাম। বুঝতে পেরেছি? তারপর আমাদের 5 নম্বর বাক্যে বলা হয়েছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট। এখানে আমাদের রুলটা হচ্ছে এই বাক্যে প্রোভাইডেড দ্যাট, এটার অর্থ হচ্ছে যদি, ইফের মতো অর্থ, ইফ মানে কি যদি, প্রোভাইডেড অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, প্রোভাইডিং অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি। তাহলে কি পাচ্ছে এখানে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি, তাহলে এখানে কি আছে প্রোভাইডেড দ্যাট যদি। এখন যে কাজটা করতে হবে, এই যদি দিয়ে আমরা পরবর্তী অংশটাকে প্রকাশ করব। কঠোর পরিশ্রম করো যদি তুমি ভালো করতে চাও, কঠোর পরিশ্রম করো যদি তুমি পরীক্ষায় A+ পেতে চাও। আমরা অনেক কিছু বা আমরা অনেক বাক্য বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কি পাচ্ছি, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো যদি, তোমরা চাইলে এখানে এই প্রসপারের জায়গা দিতে পারো ডেভেলপ দিতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইন লাইফ, ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। বুঝতে পেরেছি? তাহলে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ। তারপর আমাদের 6 নম্বরকে বলা হয়েছে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, তার মানে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, ছুতা ধরা বা অজুহাত দেখানো। তাহলে হি প্রিটেন্ডেড তার মানে সে ভান করলো, অজুহাত দিল, দেখালো, অ্যাজ ইফ। এইটা হচ্ছে আমাদের বাক্যের রুল। কোনো বাক্য যদি আমরা অ্যাজ ইফ অ্যাজ দো পেয়ে যাই, তার অর্থ হচ্ছে যেন। তার মানে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, সে এমন ভাবে ভান করলো যেন সে একজন কি রাজা ছিল। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি পাচ্ছি এখানে, হি প্রিটেন্ডেড, সে এমন ভাবে ভান করলো যেন কি সে বিষয়টা সম্পর্কে জানে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যদি কোনো বাক্যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, ঠিক প্রথম অংশে আমরা ফোকাস করব, দেখব প্রথম অংশের ভার্বটা কোন ফর্মে আছে, পাস্ট প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি প্রেজেন্ট থাকে আমরা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে লিখবো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কে আছে প্রিটেন্ডেড, তাহলে এটা কি V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। যেমন হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমন ভাবে ভান করে যেন হি হ্যাড নোন দ্য ম্যাটার। তার মানে এখানে পারফেক্ট টেন্স রয়েছে, কেন পাস্ট ইনডিফিনিট টেন্স আছে বিধায় পাস্ট পারফেক্ট টেন্স করেছি আমরা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। বুঝতে পেরেছি? তাহলে হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সে এমনভাবে ভান করলো যেন হি হ্যাড নোন দ্য ম্যাটার, সে বিষয়টা জানতো। বুঝতে পেরেছি? তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের কিন্তু রুলটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাক্যের অর্থটা আমাদের জানতে হবে। কেননা যদি আমরা বাক্যের অর্থটা ভালো করে না জানি, আমরা কিন্তু বাক্যটাকে সম্পূর্ণ করতে পারবো না। সুতরাং যে কাজটি করতে হবে, সবার আগে দেখতে হবে বাক্যটা পড়ে আর রুলটা কোথায়। ক্লিয়ার? ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।